লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। সবাই যারা আসছেন তাদের ভাবসাব হচ্ছে আমরা কি হনুলে? বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক ট্রেজারিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন ৮ নম্বর এবং ৯ নম্বর সেক্টরে যোগদান। কলকাতায় অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ ৫৮ নম্বর বালিগঞ্জ, কলকাতা। মুজিবনগর সরকারের পীঠস্থান, লোকাকীর্ণ ছোট্ট একটা জায়গা, প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষা করা ছিল অসম্ভব। বালিগঞ্জের বাড়িটা নেহাতি ছোট, সবসময় অসংখ্য লোকজনের ভিড় করে থাকে, নিরাপত্তা রক্ষা করা দুষ্কর। কথাটা অতি সত্য। সর্বক্ষণ অগণিত লোক মাছির মতো ভনভন করে ঘুরে বেড়াচ্ছে এক কামরা ছেড়ে অন্য কামরায়। কেউ বা এমপি, কেউ বা জাদ্রেল আমলা, কেউ বা নেতাদের বিশেষ পরিচিত এবং আস্থাভাজন চামচা। এছাড়াও রয়েছে অসংখ্য নেতা পাতি নেতার ভিড়। গায়ে মানে না সকলেই আপনে মোড়ল, যার যার হাতে প্রত্যেকেই ৩.৫ হাত। গেটে প্রহরীরা কিছু জিজ্ঞাসা করলেই লঙ্কা কাণ্ড বেঁধে যায়। সবাই যারা আসছেন তাদের ভাবসাব হচ্ছে আমরা কি হনুলে? সবার পরিধানে নতুন নতুন কাপড় চোপড়, হাল ফ্যাশনের অন্ত নেই। দিব্যি হেলুদুলে ঘুরে বেড়াচ্ছেন। দেখা হলে দাঁত বের করে নিজের পরিচয় দিয়ে খাজুরে আলাপ জমিয়ে তুলতে চেষ্টা করছেন। ঢালাওভাবে ভাত, গোস্ত আর ডাল রান্না হচ্ছে কিচেনে। যে আসছেন সেই খেয়ে যাচ্ছেন নির্দ্বিধায়, কেউ কাউকে কিছু বলছেন না। ভুরি ভোজনের পর বিভিন্ন ঘরে চেয়ারের ওপর, বসার বেঞ্চে, এমনকি টেবিলের ওপরও শটান হয়ে শুয়ে পড়ে দিবানিদ্রা কিংবা রাত্রি যাপনের ব্যবস্থা করে নিতে এতটুকু দ্বিধা বোধ করছেন না এই সমস্ত ভিআইপি ব্যক্তিদের দল। প্রত্যেকের হাতে একটা নতুন ব্রিফকেস কিংবা ছোট অ্যাটাচি, কোনো কোনো নেতার কাঁধে ঝোলানো ব্যাগ। তারা যা কিছুই করছেন এ সমস্ত জিনিসগুলোও থাকছে তাদের সাথে সাথে। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবার সময়ও সেগুলো সাথে নেওয়া হচ্ছে, পাছে হারিয়ে যায়। ব্যাপার কি? এ সমস্ত ব্রিফকেস, অ্যাটাচি এবং ঝোলাই কি এমন দুর্লভ জিনিস রয়েছে ভেবেই পাচ্ছিলাম না। রহস্যটা মতেই উদ্ঘাটন করলো কিছুদিন পর। ও জানালো, স্যার, সমস্ত ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন থেকে মুক্তি ফৌজের সাথে বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক ট্রেজারিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। যার ভাগ্যে যতটুকু পড়েছে সেগুলো রাখা আছে এ সমস্ত ব্রিফকেসে, অ্যাটাচি এবং ঝোলাই। তাই এগুলোকে এভাবে হেফাজত করা হচ্ছে। বলো কি? বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন, বলল মতি। একদিন কোনো এক অজানা মহারথী তার মাথার নিচে ব্রিফকেসটা রেখে খাবার পর সুখনিদ্রা দিচ্ছিলেন। ঘুমের ঘোরে ব্রিফকেসটা মাথার নিচ থেকে সরে গিয়েছিল। আশেপাশে কাউকে না দেখে মতি সেটা চট করে তুলে নিয়ে খুলে ফেলল। ভদ্রলোকের ব্রিফকেসে তালা দেওয়া ছিল না। খুলতেই মতি ও আমার চোখ চড়ক গাছ। একই থরে থরে সাজানো পাকিস্তানি ৫০০ টাকার নোটের বান্ডিলে ব্রিফকেসটা বোঝায়। ব্রিফকেসটা নিয়ে আমরা চুপিসারে কেটে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভদ্রলোক তার ব্রিফকেসের হদিস না পেয়ে সারা বাড়ি মাথায় তুলে হাই হাই করতে লাগলেন। আরদালিকে পাঠিয়ে ভদ্রলোককে ডেকে পাঠালাম। তিনি এলেন। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এত হইচই কেন করছেন? আমার ব্রিফকেস চুরি হয়ে গেছে। তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন, কি ছিল তাতে? আমার কিছু কাপড় ও প্রয়োজনীয় জরুরি কাগজপত্র কিছু ছিল। টাকা সম্পর্কে সবটাই গোপন করলেন ভদ্রলোক। ইতিমধ্যে নূর উঠে গিয়ে পাশের ঘরে কর্নেল ওসমানীকে সব কিছু খুলে বলেছে। সব শুনে কর্নেল ওসমানী আমরা যে ঘরে বসেছিলাম সেখানে আসেন। তিনি ভদ্রলোককে অনেকভাবে জেরা করেন। ভদ্রলোক টাকার কথা সম্পূর্ণ চেপে গিয়ে ঝোলাতে কিছু কাপড় ও জরুরি কাগজপত্র ছিল সে কথাটাই বারবার ওসমানী সাহেবকে জানালেন। সব শুনে কর্নেল ওসমানী নূরকে আদেশ করেন ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দিতে। ইতিমধ্যেই ব্রিফকেস থেকে প্রায় ১২ লক্ষ টাকা আলাদা করে রেখে দেওয়া হয়েছিল। কাপড় চোপড় ও কিছু কাগজপত্র সহ ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দেওয়া হয়। তিনি তাড়াতাড়ি ব্রিফকেস খুলে দেখেন তার টাকা ছাড়া অন্য সব কিছু ঠিক আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু অবস্থা বেগতিক বুঝে ব্রিফকেস বন্ধ করে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে
সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর সেই ভদ্রলোককে আর কখনো দেখিনি পুরো 9 মাস সংগ্রামকালে। উদ্ধারকৃত টাকাটা প্রধানমন্ত্রীর তহবিলে জমা করে দেওয়া হয়। ওই ঘটনার অবতারণা এখানে এজন্য করলাম, তখন তথাকথিত মুজিবনগর সরকারের কার্যালয় দেখে বোঝা কষ্ট হতো যে একটি জাতীয় মুক্তির সংগ্রাম চলছে বাংলাদেশে, আর যে সংগ্রাম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রবাসী বালিগঞ্জস্থ লোকজন। সে সমস্ত লোকজন তখন অকারণে বালিগঞ্জের বাড়িতে ভিড় করে সর্বদা ঘুরঘুর করতেন। তাদের হাবভাব দেখে মনে হতো সবাই যেন বরযাত্রী হয়ে এসেছেন কোনো দূর দেশ থেকে। কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, নির্বিঘ্নে হেসে খেলে সময় কাটিয়ে আনন্দেই আবার ফিরে যাবেন তারা। 8 নম্বর এবং 9 নম্বর সেক্টরে যোগদান। স্বয়ং কর্নেল ওসমানী আমাকে নিয়ে গিয়েছিলেন 8 নম্বর এবং 9 নম্বর সেক্টরে অধিনায়কদের সাথে পরিচয় করিয়ে দিতে। থিয়েটার রোড থেকে কর্নেল ওসমানী একদিন আমাকে নিয়ে চললেন 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টার্স বনগাই, সাথে নূর। শহর থেকে প্রায় 90-95 মাইল দূরে যশোর বর্ডারের গা ঘেঁষে বনগা। ওখানে পৌঁছে কর্নেল ওসমানী আমাকে পরিচয় করিয়ে দিলেন 8 নম্বর সেক্টর কমান্ডার মেজর ওসমান এবং 9 নম্বর সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জলিলের সাথে। তাদের বিস্তারিত ব্রিফিং দিলেন তিনি। সেখানে পরিচয় হলো বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ, লেফটেন্যান্ট হালিম, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন সালাহউদ্দিন, পুলিশের SDPO মাহবুব, CSP কামাল সিদ্দিকী এবং তৌফিক এলাহি চৌধুরী ও লেফটেন্যান্ট মাহবুবের সাথে। ওরা সবাই আমাকে সাদর অভিনন্দন জানালেন। দুপুরের খাওয়ার পর কর্নেল ওসমানী নূরকে নিয়ে ফিরে গেলেন। যাবার আগে জানিয়ে গেলেন শীঘ্রই তিনি সেক্টর কমান্ডারদের সাথে একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স ডাকবেন কলকাতায়। সেই কনফারেন্সে মুক্তিযুদ্ধের বর্তমান স্তর এবং ভবিষ্যৎ রণকৌশল ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করা হবে। থিয়েটার রোড ছেড়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে পৌঁছে ভীষণ ভালো লাগছিল। মতিও আমি চলে আসার পরপরই উত্তর পশ্চিম সীমান্তের সেক্টরগুলোর দায়িত্ব নিয়ে চলে যায়। শুরু হলো নতুন কর্মজীবন। খুলনা, যশোরের ছিন্নমূল ও বিক্ষিপ্ত অনেক EPR, কিছু সংখ্যক নিয়মিত বাহিনীর সৈন্য, পুলিশ, আনসার, মুজাহিদদের নিয়ে মেজর ওসমানের অধীনে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা। নড়াইলের তরুণ SDO জনাব কামাল উদ্দিন সিদ্দিকী, মেহেরপুরের SDO তৌফিক এলাহি চৌধুরী ও মাগুরার SDO ওয়ালিউর রহমানও প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। মেজর ওসমান তার অধীনস্থ সমস্ত নিয়মিত ও অনিয়মিত বাহিনীর সদস্যদের 7টি কোম্পানিতে বিভক্ত করে সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়োগ করেন। 1. প্রথম কোম্পানি উত্তরে মহেশকুণ্ডু BOP এলাকায় লেফটেন্যান্ট জাহাঙ্গীরের অধীনে। 2. দ্বিতীয় কোম্পানি তার দক্ষিণে ইছাখালী BOP এলাকায়। কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আজম চৌধুরী। 3. তৃতীয় কোম্পানি আরও দক্ষিণে জীবননগর BOP এলাকায়। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। 4. চতুর্থ কোম্পানি কাশিমপুর মুকুন্দপুর বয়রা এলাকায় ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার অধীনে। 5. পঞ্চম কোম্পানি বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকায় লেফটেন্যান্ট আব্দুল হালিমের অধীনে। এ কোম্পানি পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী CSPর অধীনে দেওয়া হয়। 6. ষষ্ঠ কোম্পানি আরও দক্ষিণে বক্সা কাকডাঙ্গা বেনাপোল থানার এলাকায় ক্যাপ্টেন শফিউল্লাহর অধীনে। 7. সপ্তম কোম্পানি ভোমরা এলাকার গোজভাঙ্গায় ক্যাপ্টেন সালাহউদ্দিনের অধীনে। মে মাসের শেষে ক্যাপ্টেন সালাহউদ্দিনকে হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেওয়ার জন্য চলে যেতে হয় মুজিবনগর তথা 8 নম্বর থিয়েটার রোডে। তখন ওই সেক্টরের দায়িত্ব দেওয়া হয় পুলিশের SDPO মাহবুবউদ্দিনকে। মে মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন MP, ক্যাপ্টেন ওয়াহাব এবং লেফটেন্যান্ট এনামুল হক 8 নম্বর সেক্টরে যোগদান করেন। ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিনকে সেক্টর হেডকোয়ার্টার্সের স্টাফ অফিসার হিসাবে নিয়োজিত করা হয়। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
ভালো থাকবেন।